সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস টিউটোরিয়ালে। বিগত বেশ কিছুদিন আমার আহ, এই টিউটোরিয়াল ভিডিওগুলো পাবলিশ করা একটু লেট হচ্ছিল ব্যস্ততার কারণে। আহ, তো যাই হোক, আমরা আজকে ওভারঅল মার্কেটের একটা কন্ডিশন দেখব, সেই সঙ্গে আহ, আমি যেভাবে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি আমরা আমাদের সেই ডেমো পোর্টফোলিওর পারফরমেন্সটা দেখব, এবং বাই করার মতো যদি স্টক থাকে সেটা আমরা বাই করব। এবং সেই সঙ্গে নতুন একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, আপনারা যারা আমার ভিউয়ার, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তো মার্কেট নিয়ে আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম আমাদের মেইন যে ইন্ডেক্স, বিএসসিএক্স ইন্ডেক্স, সেইটাতে আমাকে চলে যাচ্ছি। এবং অ্যানালাইসিস করার ক্ষেত্রে অনেক সময় আহ, আপনার আমরা যেমন ট্রেন্ড অ্যানালাইসিস করি, আমরা হচ্ছে মার্কেটের মোমেন্টাম কোন দিকে শিফট হচ্ছে অথবা মোমেন্টাম কেমন কন্টিনিউ করছে সেইটা যেমন বের করার চেষ্টা করি, সাপোর্ট রেজিস্ট্যান্স বার করার চেষ্টা করি। এইগুলো কিন্তু বিভিন্ন সময় আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। সেই সঙ্গে আরো একটা জিনিস আমরা বের করার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি আপনি ফিউচার ফোরকাস্টিং, এটা অনেকে বলে থাকেন। আমি আসলে ফিউচার ফোরকাস্টিং টার্মটা ইউজ করতে রাজি নই। বরং বলতে পারেন যে এইটা একটা অনুমান ভিত্তিক অ্যানালাইসিস করার চেষ্টা করি, যে একটা জিনিস জেনে নেয়া, ডেস্টিনেশন গুলো একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে জেনে নেয়া, যে ম্যাথমেটিক্যালি রেঞ্জটা কত দূর পর্যন্ত হতে পারে সেই জিনিসটা আর কি। তারপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে চার্টটা আছে সেটার সঙ্গে একটা ফিবোনাচি এক্সটেনশন আমি ইউজ করেছি। তো এই ফিবোনাচি এক্সটেনশনটা আমি যদি এখানে একটু মার্ক করে দেবার জন্য ই করি, ওকে, আমি এখান থেকে যদি মার্ক করি বা একটা থাক, একটা কালারটা একটু চেঞ্জ, এন্ড আই হোপ এখন আপনারা হয়তো বুঝতে পারবেন এই ফিবোনাচি এক্সটেনশনটা আমরা ইউজ করা শুরু করেছি এই জায়গাটা থেকে, একদম মার্কেটের বটম থেকে, অর্থাৎ গত 25 সালের ডিসেম্বরের ঠিক আগ মুহূর্তে যেই বটমটা ক্রিয়েট করেছিল সেইটা, এবং সেইখান থেকে কি করেছি, রেঞ্জটা নিয়েছি আমরা এই অংশটুকু। সো ফিবোনাচি এক্সটেনশন আপনাকে দেখাবে যে একটা আপওয়ার্ড র্যালি যদি তৈরি করে, সেটা ছোট র্যালি হলেও ভবিষ্যতে সেই র্যালির এক্সটেনশন গুলো কোন কোন লেভেল পর্যন্ত হতে পারে, সেইটার একটা ম্যাথমেটিক্যাল আপনার অ্যাজাম্পশন বলতে পারেন। তো আমরা এই রেঞ্জ পর্যন্ত নিয়েছি ফিবোনাচি এক্সটেনশন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ফিবোনাচি এক্সটেনশন এইখানে এসে কাজ করেছে, এই জায়গাটাতে এসে কাজ করেছে, আবার এইখানে এসেও কাজ করেছে, অর্থাৎ ভ্যালিড ছিল আর কি। যেহেতু তিনবার এইখানে আমরা ভ্যালিড দেখতে পাচ্ছি, অর্থাৎ ফিউচারের 3টা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচি এক্সটেনশন কাজ করেছে, তার মানে আমাদের এই রেঞ্জটা ঠিক আছে। এবং আমরা এখন দেখব যে এইটার মাধ্যমে মার্কেটের যে আমরা বললাম যে একটা অনুমান ভিত্তিক পর্যালোচনা বলতে পারেন, তো সেটা কিরকম। যেমন ফিবোনাচি এক্সটেনশন আমরা যেটা দেখতে পেয়েছি যে মার্কেটের একটা এক্সট্রিম, আমি যদি বলি যে আপওয়ার্ড একটা বুল রান আমরা দেখেছি। এক্সট্রিম বললাম এই জন্যই, কনসিডারিং দিস পয়েন্ট, অর্থাৎ অলমোস্ট 4,600 নিচে নেমে গিয়েছিল, সেইখান থেকে এখন এই জায়গাটাতে আসছে গত 8-9 মাসে। তো এইখানে আমরা অনেকগুলো দেখতে পেয়েছি, যেটাকে বলা হয় যে একটা ভ্যালিড আপ ট্রেন্ড যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এখানে অনেকগুলো হায়ার হাই, অর্থাৎ এই এইচ প্যাটার্ন, হ্যাঁ, এটা ছিল লোয়ার লো, প্রথম লোয়ার লো, এটা হায়ার হাই, ঠিক এইটা বরাবর এখানে নেমেছে, আহ, তারপর আবার কিন্তু পুল আপ করেছে, তো নতুন হায়ার হাইটা এইখানে। আমি এখন যেটা জিনিস আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার অ্যাকচুয়ালি।
মার্কেট স্ট্রাকচারটা বুঝতে পারলে আহ, আপনি ওভারঅল ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটের শিফটিংটা কোন দিকে হচ্ছে। তো আমরা দুইটা হায়ার হাই পেয়েছি এখানে। আর এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা এই পর্যন্ত নেমে গিয়েছে, সো এই পুরো অংশটুকুতে, হ্যাঁ, এটাকে আমরা ধরবো একটা হায়ার লো। ওকে, তাহলে প্রথম লোয়ার লোর পরে এরপর আসলে হায়ার লো, মানে নতুন করে আবার লোয়ার লো তৈরি করে নাই এইখানে। এখনো পর্যন্ত আমরা কি পেলাম? থার্ড হায়ার হাই পেলাম। এখনো কিন্তু হায়ার লো ক্রিয়েট করে নাই। হুম। তো যতক্ষণ পর্যন্ত না ক্রিয়েট করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট স্ট্রাকচার ওকে আছে, এবং এই যে যে বুল অবস্থা তৈরি করেছে এই বুল অবস্থার একটা কন্টিনিউশন থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ছোটখাটো রিট্রেসমেন্ট এইখানে একবার হয়েছিল, এইখানে আরেকবার হয়েছিল, আর এইখানে হচ্ছে একটা কনসলিডেশন হয়েছিল। সো এই প্যাটার্ন গুলো সামনের দিনগুলোতে আরো থাকবে যতক্ষণ পর্যন্ত না মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়। অর্থাৎ একটা বুলিশ স্ট্রাকচার এখন ফর্ম করেছে, এইটা নেগেটিভ, অর্থাৎ বিয়ারিশ স্ট্রাকচার করা না হওয়া পর্যন্ত এই প্যাটার্ন গুলো কন্টিনিউ করবে। তো আমরা এখনো ওরকম কোনো কিছু বলছি না বা এজিউম করতে পারছি না যে বা কোনো অ্যাজাম্পশনও দাঁড় করাতে পারছি না মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে বা হতে যাচ্ছে। তো আমরা একটু দেখবো ফিবোনাচি এক্সটেনশন আমাদেরকে বলতেছে যে মার্কেট 5,870 এর আশেপাশে কি হচ্ছে, যে এটার একটা সাপোর্ট আছে এবং আমাদের মুভিং এভারেজটাও প্রায় কাছাকাছি 5,850। তা আমরা ধরে নিলাম যদি এই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ রিসেন্ট যে এই যে কারেকশন প্যাটার্ন সেইটার যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে মার্কেট হয়তো বা আরো একটা দিন একটু কারেকশন হইতে পারে সামান্য কিছু, এবং হয়ে এই প্যাটার্নের কন্টিনিউশন যদি আমরা দেখি তাহলে আরেকটা দিন কারেকশন হয়ে আবারও আপ হতে পারে। এখন আমার কথা হচ্ছে যে যেটাই হোক না কেন সেটা তো আমরা মার্কেটে অবশ্যই দেখতে পাবো, অর্থাৎ এই আপকামিং যে সপ্তাহ সেখানে দেখতে পাবো। আমাদের কিছু ডেস্টিনেশন আমাদের জেনে রাখা দরকার। অ্যাকচুয়ালি ফিবোনাচি এক্সটেনশন হচ্ছে আপনার সেই ডেস্টিনেশনটা জেনে রাখার জন্যই অ্যাকচুয়ালি দেয়া। তো ফিবোনাচি এক্সটেনশনে এই যে 423.60%, এটা 424% হিসেবে ধরা হয় আর কি অ্যাকচুয়ালি, যখন নিউমেরিক ভ্যালুতে ধরা হয়, পার্সেন্টেজ ধরা পার্সেন্টেজ যখন ধরা হয় না অ্যাকচুয়ালি। তো এইখানে শো করতেছে যে 6,070 পয়েন্ট, অর্থাৎ মার্কেট পরবর্তীতে কি হইতে পারে, এইটার থেকে যখন জাম্প করবে মার্কেট এই 6,070-80 পয়েন্ট এইটার আশেপাশে যে আবার কি করতে পারে একটা আহ বা এর থেকে একটু গাড়তেও পারে, বেড়ে যে তারপরে হচ্ছে একটা আবারও এই ধরনের ছোট কারেকশন, স্ট্রাকচার চেঞ্জ অথবা কনসলিডেশন যে কোনো রকমের একটা ব্যাপার আসতে পারে। তো আমি যদি এই যে এই ফিবোনাচি, এটা তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম, ওয়ার্ল্ড ওয়াইড টেস্টেড, এবং বলতে পারেন যে এটা কম বেশি এমন কোনো জায়গা নাই, ক্ষেত্র নাই যেখানে ইউজ করা হয় না। তো এটা এতটাই বেশি পপুলার আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি এমনটাই হয় আমরা ধরে নিলাম 6,100 ইন্ডেক্সের অবস্থান 6,100-র আশেপাশে। লিস্ট আমরা দেখতেছি যে এই ট্রেন্ড যদি কন্টিনিউ করে তাহলে 6,100-র আশেপাশে যাবে। তাহলে 6,100-র আশেপাশে যদি যায় তাহলে মার্কেট এখান থেকে আরো বাড়বে, ইন্ডেক্স বাড়বে, এবং যে স্টক গুলো আছে সেগুলোর চার্ট আরো ভালো হবে, অথবা যেগুলো নেগেটিভ আছে সেগুলো পজিটিভ হয়ে দাম বাড়বে, যেগুলো পজিটিভ আছে সেগুলো আরো মোমেন্টাম ক্রিয়েট করে প্রাইসিং হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি এবং সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আছে। এরপর আমরা আম, চলে যাব নতুন আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এরপরে আমি আমাদের অ্যানাউন্সমেন্ট অথবা ডেমো পোর্টফোলিও সেটার দিকে যাব আর কি। তো আমরা এবার চলে যাচ্ছি নতুন ফিচার, যেটা আমি আমাদের গ্রুপ যেটা সেখানে শেয়ার করেছি। আমার এই ফিচারটা ডেভেলপ করতে হয়েছে কোডিং করে। তো এই ডেভেলপিংটা কেন করেছি, এটা ইনস্টিটিউশন গুলো সাধারণত এই ধরনের আহ, আহ, জিনিসগুলো ইউজ করে আর কি, এই ধরনের টুলস গুলো ইউজ করে। তো আমি
যেহেতু এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করছি, তো সেই জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছি, যাতে করে ইনস্টিটিউশনাল জিনিসগুলোই আমরা ইন্ডিভিজুয়াল পর্যায়ে নিয়ে আসতে পারি কিনা, সেইটার একটা চেষ্টা আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা মার্কেট ব্রিজ ড্যাশবোর্ড। মার্কেট ব্রিজ মানে হচ্ছে ওভারঅল মার্কেটের অবস্থান, সিচুয়েশনটা কেমন, হেলথ কেমন, কন্ডিশন কেমন, সেইটা এখান থেকে অ্যাট এ গ্লিমস আপনি একটু অনুধাবন করতে পারবেন। আমি আপনাকে যদি একটু ছোট্ট করে এক্সপ্লেইন করে দিই, আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এখানে চারটা মুভিং অ্যাভারেজ নিয়েছি। শর্ট টার্ম, এটা এটা ভেরি শর্ট, এটা মিড টার্ম, এটা হচ্ছে ট্রেন্ড ফিল্টার, অর্থাৎ 90 ডে মুভিং অ্যাভারেজ, যেটা ট্রেন্ড ফিল্টার। আর 200 ডেজ হচ্ছে লং টার্ম। তো আমরা এখানে আসলে দেখার চেষ্টা করি ইনস্টিটিউশনের মতো করে যে শর্ট টার্মে কোন কোন স্টক গুলো বুলিশ অবস্থায় আছে। আপনারা হয়তো জানবেন যে আমাদের এখানে 415টার মতো অ্যাক্টিভ টিকার আছে, ইনক্লুডিং মিউচুয়াল ফান্ড, বন্ড এবং ইকুইটি রিলেটেড স্টক, সবকিছু মিলিয়ে। তো 415টা স্টকের মধ্যে, মানে 415টা স্ক্রিপ্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্মে বুলিশ আছে 243টা, এবং টোটাল পার্সেন্টেজে হচ্ছে 58%। আচ্ছা, এইটা দিয়ে আসলে কি বোঝা যায়? এটা যখন এট এ গ্লান্স আমি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করার সময় দেখি, আমি বুঝতে পারছি যে শর্ট টার্মে 100টা স্টকের মধ্যে 58 স্টক বুলিশ অবস্থায় আছে। এবং এই বুলিশ অবস্থা থেকে আস্তে আস্তে যদি যদি দেখি, এটা তো আমি ডেইলি অবজার্ভ করব, তো এই ফিগার গুলো যদি চেঞ্জ হয়ে এমন হয় যে ধরেন এটা 58% ছিল, 58 থেকে এটা 65, 70, 70 থেকে 75, 80, মানে গ্রাজুয়ালি এইভাবে বাড়ছে, তাহলে আমি বুঝবো কি যে যেগুলো লুজারে ছিল সেগুলো আস্তে আস্তে ইউটার্ন নিয়ে প্রাইস আপ হচ্ছে। ঠিক আছে? তো যদি প্রাইস আপ হতে থাকে এরকম গ্র্যাজুয়ালি, যদি পার্সেন্টেজটা বাড়তে থাকে, স্টক অ্যাবভ এই 9 ডে মুভিং অ্যাভারেজ এটা যদি বাড়তে থাকে, তার মানে কি মার্কেট র্যালি করতেছে। হ্যাঁ, মার্কেট পজিটিভ হইতেছে, মার্কেটে মোমেন্টাম আরো বেশি ইনক্রিজ করতেছে, তার মানে ওই মার্কেটে আমি কি বিজনেস করতে পারবো, আমি এটা বুঝি। কিন্তু এমন যদি হয় উল্টোটা, যেমন আজকে আমরা দেখলাম যে স্টক বিলো এই 9 EM সেটা 41%, এবং এটা গ্র্যাজুয়ালি কি হচ্ছে যে বাড়তেছে, অর্থাৎ কারেক্ট মানে ডিক্রিজিং যেই ফ্যাক্টরটা, হ্যাঁ, সেটা বাড়তেছে, এবং সেটা আস্তে আস্তে বেড়ে দেখা গেল এইটা কমতেছে, মানে বুলিশ অবস্থা কমতেছে, বিয়ারিশ অবস্থা বাড়তেছে। তার মানে ওভারঅল মার্কেট থেকে একটা প্রফিট টেকিং হচ্ছে। ওভারঅল মার্কেট থেকে কি মার্কেটের ব্যাপারে মানুষজন নেগেটিভ, এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছে, শর্ট টার্ম নেগেটিভ। তা আমি যখন এটা জানতে পারবো, আমি কি করব? আমার হাতে যদি স্টক থেকে থাকে প্রফিটে, তো সব যেদিকে র্যালি করতেছে নেগেটিভ অবস্থা, আমি তো আহ, মানে বুঝতে পারলে আমি অবশ্যই এক্সিট নিব, আমি সেখানে খুব বেশি পজিটিভ অবস্থা থাকবো না, অবশ্যই অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটরস গুলো দেবে। কিন্তু ওভারঅল মার্কেটের কন্ডিশন কি, মনে করেন একটা, মানে আমি যদি বলি যে একটা লঞ্চ পানিতে কি হচ্ছে, ডুবে যাচ্ছে, বিয়ারিশ অবস্থা, ডুবে যাচ্ছে, আমি তো ওই লঞ্চে থাকবো না, মানে ওই লঞ্চটা হলো একটা মার্কেট, ডুবে যাচ্ছে এরকম একটা মার্কেটে তো আমি থাকবো না, বা পড়ে যাচ্ছে এরকম একটা মার্কেট আমার থাকা উচিত হবে না। আমি যদি সেটা আগে ভাগে এরকম ধরতে পারি, ওই লঞ্চের মতো, লঞ্চ ডুবে যাচ্ছে, এই লঞ্চ তো আপনা আপনি উঠে দাঁড়াবে না, আনটিল আনলেস অন্য কিছু না হয় উঠানোর জন্য, বা এটাকে ভাসিয়ে রাখার জন্য কোনো কিছু করা না হয়। ঠিক একইভাবে মার্কেটকে ধরে রাখার জন্য বা পজিটিভ রাখার জন্য কোনো কিছু না করা হয়, ততক্ষণ পর্যন্ত তো এটা নেগেটিভ অবস্থা বাড়তে থাকবে। এবং যখন এই শর্ট টার্ম অবস্থাটা নেগেটিভিটি বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে দেখা যাবে যে সপ্তাহখানেকের মধ্যে এই মিড টার্ম, অর্থাৎ 26 ডে যে মিড টার্ম, এইটার পার্সেন্টেজও বাড়তে থাকবে। এটা এখন যেমন 75% বুলিশ হচ্ছে, 24% হচ্ছে নেগেটিভ বা বিয়ারিশ। এখানে দেখা যাবে যে 24 থেকে 30, 30 থেকে 40, এইরকম এক মাসের মধ্যে যদি দেখা যায় যে গ্রাজুয়ালি এরকম বাড়ছে, তাহলে এটা সিগন্যালিং সামথিং রং। তো এইরকম একটা ব্যাপার। এবং এইভাবে হতে হতে একটা পর্যায়ে যে দেখবেন যে আমাদের এই
ট্রেন্ড ফিল্টার, অর্থাৎ ওভারঅল মার্কেটের একটা যে ট্রেন্ড ছিল আপওয়ার্ড ট্রেন্ড। হ্যাঁ, এই যে 80% স্টকই এখনো কি বুলিশ অবস্থায় আছে, আপওয়ার্ড অবস্থায় আছে। এখন সামহাও আমরা দেখলাম যে খুব কারেকশন হতে এমন একটা পর্যায়ে আসলো 1-1.5 মাস 2 মাস পরে যে যে ম্যাক্সিমাম স্টকই হচ্ছে বিয়ারিশ, এইরকম অবস্থা। বিয়ারিশটা হইলেও ধরেন 80% আর বুলিশ হচ্ছে 20%, তাহলে ওইটা হচ্ছে ডাল মার্কেট। হ্যাঁ, ওইটা হচ্ছে বিয়ারিশ মার্কেট। ওই বিয়ারিশ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে আবার ইউটার্ন নিয়ে ভালো হতে কমসে কম 3 মাস থেকে 4 মাস মিনিমাম সময় লাগবে আরো। সো ওই জায়গাগুলোতে আমরা স্টক হোল্ড করলে আমাদের লস বাড়বে। ওই জায়গাগুলোতে আমরা ট্রেড পজিশন নিলে আমাদের লাভের তুলনায় লস হওয়ার নাম্বার অফ পসিবিলিটিটা বেশি হবে। সো ওই ধরনের জায়গায় ওই ধরনের সিচুয়েশন গুলোতে আমরা কি করব না, পজিশন ধরে রাখবো না। আমরা ইমোশনালি বায়াসড হয়ে থাকবো না, যে না এই আশায় থাকবো না যে লাভে যাবে তারপরে বিক্রি করে দিবে, না ওইটা করবো না। অন্তত আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি টেকনিক্যালকে ফলো করি, আমি এই কাজটা করবো না। এবং আমার যারা অ্যানালাইসিস আমার আন্ডারে যারা অলরেডি কিছু কিছু শিখেছেন, তাদেরকেও আমি এইভাবেই সাজেস্ট করি এবং বলি, এবং এটাই অ্যাকচুয়ালি নিয়ম যেটা ইনস্টিটিউট ফলো ফলো করে। অর্থাৎ ইনস্টিটিউট যে জিনিসগুলো যেভাবে ফলো করে সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, এবং সেগুলো আশা করি আপনারা ফলো করার চেষ্টা করবেন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, যেহেতু ম্যাকডি হচ্ছে মোমেন্টাম ফিল্টার করার একটা টুলস। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি অর্থাৎ একদিনে নতুন করে ম্যাকডি ক্রস ওভার হয়েছে 9টা স্টকের, আর ক্রস ডাউন হয়েছে 24টা স্টকের। তার মানে একটু কারেকশন মুডে মার্কেট অলরেডি চলে গিয়েছে এবং এটা কন্টিনিউ করার সম্ভাবনা আছে। একদিনে যদি পার্সেন্টেজ অফ স্টকের নেগেটিভ মোমেন্টাম বেশি হয়, তাহলে পরবর্তী ডে গুলোতে কি করে ওই নেগেটিভ মোমেন্টাম আরো কিছু স্টককে নেগেটিভিটির মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা থাকে। হুম। তো আমরা এখানে দেখতে পেলাম যে ডেইলি বেসিসে মার্কেট একটু নেগেটিভ, একটু কারেকশনের দিকে যাওয়ার সম্ভাবনা এইখানেই কিন্তু শো করছে। তো দেখা যাক নেক্সট ডেতে কি হয়। আর ওভারঅল ম্যাকডি ফিল্টার করে আমাদেরকে জানান দিচ্ছে দিচ্ছে যে বুলিশ স্টেজ অর্থাৎ ক্রসওভারে আছে। ক্রসওভার অর্থাৎ মানে ক্রসওভার করে উপরের দিকে আপওয়ার্ড সিচুয়েশনে আছে হচ্ছে 58%, আর ম্যাকডি বিয়ারিশ অবস্থায় আছে 41%। তো এইটা কিন্তু আমি বলবো যে একটু একটু কশাসলি একটু নোটিসেবল জিনিস, যে অলমোস্ট কিন্তু কাছাকাছি। অলমোস্ট এমন নয় যে এই ফিগারটা একটা থেকে আরেকটা অনেক বেশি ডিস্টেন্স, অর্থাৎ এটা 70% বুলিশ 30% বিয়ারিশ, তাহলে বলতাম যে এটা ঠিক আছে, খুব ভালো একটা গ্যাপ ক্রিয়েট করে আছে, সমস্যা নাই। তো এইটা যেহেতু প্রায় কাছাকাছি, এই ফিগারটা কিন্তু চেঞ্জ হতে লাইক একটা সপ্তাহই যথেষ্ট। পুরো চেঞ্জ হতে একটা সপ্তাহই যথেষ্ট। এবং পুরো এই মানে নাম্বার অফ এই যে বুলিশ অবস্থা এবং বিয়ারিশ অবস্থা, এটা খুব দ্রুত চেঞ্জ হওয়াটা ইম্পসিবল কিছু না। তো এইটা যদি যখন আমরা ট্র্যাক করতে থাকবো, আমরা যখন দেখবো যে নাম্বার অফ পুলিশ স্টক টিল ডেট ওই দিন পর্যন্ত এটা 58 থেকে 70-80% আবার হয়ে গেছে, তার মানে হচ্ছে যে বুল কন্টিনিউ করছিল, যে বুল রানটা হচ্ছিল সেটা কন্টিনিউশন কনফার্ম করলো, এবং আরো কয়েকটা সপ্তাহ মার্কেটে বিজনেস করার মতো একটা সিচুয়েশন থাকলো। তো এইগুলো তো আমরা বুঝলাম। এরপরে আসেন আমরা মোটামুটি ভাবে একটু বোঝার চেষ্টা করব যে আরএসআই রেঞ্জ দিয়ে আমরা একটু এক্সট্রিম অবস্থা থেকে বা ওভারবট সিচুয়েশনে কতগুলো স্টক আছে ওই দিন পর্যন্ত। আমরা দেখলাম যে 15টা স্টক। হ্যাঁ, তার মানে মার্কেট একটু কুল ডাউন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এইটা যদি এরকম হতো যে লাইক ধরেন এখানে 15টা স্টকের কথা বলতেছে যে 80+। হ্যাঁ, কিছুদিন আগে এইটা হয়তো বা 30+ ছিল, তার মানে মার্কেট কুল ডাউন হচ্ছে। তো এইটা যদি এরকম ভাবে একটা পর্যায়ে দেখা যায় যে 80+ স্টক আর নাই, জিরো, অথবা একটা বা দুইটা, তার মানে মার্কেটে অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা যখন বেশি থাকবে ওইটাই ভালো। ওভারবট সিচুয়েশনটা যখন থাকবে ওইটা ভালো। এই জন্যই বললাম যে তার মানে মার্কেটে মানুষের পার্টিসিপেশন বেশি, মানুষের গ্রিডটা বেশি, মানে লোভটা বেশি। আপনারা আমার স্টকে দেখবেন ওইখানে একটা সেন্সিটিভিটি বা এরকম কিছু একটা ইয়ে আছে।
মিটার আছে, ওইখানে দেখায় অ্যাক্টিভ, নিউট্রাল, প্যানিক, গ্রিড, এক্সট্রিম, এরকম কিছু টার্ম দিয়ে ওরা মার্কেটের সেন্টিমেন্ট গুলোকে বোঝানোর চেষ্টা করে। তো এই এক্সট্রিম অর্থাৎ গ্রিড, এই ধরনের সেন্টিমেন্টে মার্কেটে থাকলে ভালো। কেন ভালো? বিকজ সবাই যখন মনে করে মার্কেটে বাই করলে লাভ হবে, ওইটাই হচ্ছে গ্রিডি সিনারিও, এবং ওই সিনারিওতে আপনি কিছু ব্যবসা করতে পারবেন। বিকজ আপনি যে স্টকটা, কথার কথা, 20 টাকা দিয়ে কিনলেন, সেইটা ধরেন 24 টাকা বা 23 টাকায় বিক্রি করতে যে পারবেন, সেটা সম্ভব যখন 23-24 টাকাতেও কেউ কিনে ব্যবসা করার মতো কি করে না, সে মানসিকতা রাখে, সে মনে করে যে আমি 23-24 টাকা করে কিনলেও আমি এখানে ব্যবসা করতে পারবো, তখনই তো আপনি এটা সেল করতে পারবেন, মানে বায়ার দাঁড়াবে, আপনি সেল করতে পারবেন। তো হোপফুলি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। মানে এই জিনিসগুলো হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য ফান্ডামেন্টাল জিনিস। আমি বললাম আপনাদেরকে যে যেহেতু আমি এটার উপরে পড়াশোনা করছি, তো ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনি যখন এইভাবে না বুঝবেন, আপনি মার্কেটে স্টেবল ভাবে কখনোই ইনভেস্ট করতে পারবেন না। আপনার মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করবে। যখনই কোনো ইন্ডিকেটর সেল সিগন্যাল দিবে, আপনি অস্থির হয়ে যাবেন। যখনই কোনো ইন্ডিকেটর বাই সিগন্যাল দিবে, আপনি খুব তাড়াহুড়ো করে সেগুলো বাই করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যখন ফান্ডামেন্টাল বিষয়গুলো জানা থাকবে আপনার, আপনি তখন বুঝতে পারবেন আপনার জন্য সুযোগ আছে। আপনি একটা হাতছাড়া হলে আরো 10টা রেডি হচ্ছে। হুম? আপনি কখন বুঝবেন যে আপনি এখানে ব্যবসা করতে পারেন? লাইক ধরেন আপনি আহ ধরেন কারওয়ান বাজারের কথা যদি বলি আমরা, ফর এক্সাম্পল, কারওয়ান বাজারে যখন দেখা যায় যে আহ একটা ফেস্টিভ্যাল আছে, যে ফেস্টিভ্যালে হচ্ছে মানুষ খুব বেশি মাছ, হ্যাঁ, কেনাকাটা করে বা খায়। ইলিশ মাছের কথাই যদি আমরা ধরি, আহ তো মানুষের খুব ইচ্ছা থাকে যে ইলিশ মাছ টাছ খাবে। তো ইলিশ মাছ যখন খাবে, বা খুব বেশি মানুষ যখন মনে করে একটা সিজনে যে ইলিশ মাছটা একবার খেয়ে দেখা উচিত, বিভিন্ন রকম আইটেম রান্না করে, তখন ইলিশ মাছের ডিমান্ড ক্রিয়েট হয়, ঠিকই আমাদেরই মার্কেটের মতো। হ্যাঁ, তো ওই জায়গাটাতে যারা ইলিশ মাছ বিক্রি করে, পাইকার যারা, ওরা যদি একটু দাম বাড়ায়ও বিক্রি করে, ওরা জানে যে বায়ার থাকবে একটু বাড়তি দামে, আমি যদি সেল করতে চাই সেল করা পসিবল। এবং সেই জায়গাতে তুই অনেকেই কি করে, দাম কম থাকুক বেশি থাকুক, এটা কিন্তু মানুষ কিনে তখন। হ্যাঁ, অনেক মানুষ যখন কিনে তখন ওই পাইকাররা সেলও করার একটা সুযোগ পায়। তো যদি সেরকম ভাবে ডিমান্ড না থাকে, একটা পর্যায়ে তো ডালা, যেমন ধরেন কুরবানির ঈদের সময়, ওই সময় কি ইলিশ মাছ ওরকম ডিমান্ড থাকে? থাকে না কিন্তু। হুম? বিশেষ করে কোনো ইলিশ মাছ না, কোনো মাছেরই ডিমান্ড এরকম ভাবে থাকে না। তো মার্কেটে যদি ওরকম ডিমান্ড থাকে কম বেশি, যেমন পাইকারদের থেকে যারা খুচরা বিক্রি করে, ওরা কিনে নিয়ে যায়, ওরা আবার রিটেল পর্যায়ে যে পাবলিকের কাছে বিক্রি করে, তাহলে মাঝখানে সবাই কিন্তু একটা মানে হ্যাপি সিচুয়েশনের মধ্যে থাকে আর কি, সবাই কেনা বেচা করতে পারে। কিন্তু যদি মার্কেট ওই যে কোরবানির ঈদের মতো হয়, তখন ধরেন 50 জন ওই যে খুচরা বিক্রেতা ইলিশ মাছের, হ্যাঁ, ওরা কিন্তু তখন ওই 50 জন বাই করবে না। ওই 50 জনের মধ্যে হয়তো দেখা যাবে 5 জন থেকে 7 জন বাই করছে বা ইলিশ মাছ কিনছে, বাকিরা কিন্তু কিনে নাই। হুম? তো বাকিরা কিনে নাই কেন? বিকজ মার্কেটে ডিমান্ড নাই। হ্যাঁ, একইভাবে এই মার্কেটেও যদি এরকম ভাবে ডিমান্ড থাকে, আপনি মাঝখানে মনে করেন যে খুচরা বিক্রেতার মতো আপনি রিটেইলদের কাছে বিক্রি করবেন, অর্থাৎ তারা না বুঝে শেয়ার ব্যবসা করে, আপনি তাদের কাছে যে বিক্রি করবেন। তো এইটা কি তখন পসিবল হবে যখন ডিমান্ড থাকবে না? সম্ভব না। সেটাই আপনাদেরকে এই ওভারঅল মার্কেট স্ট্রাকচারটা অথবা মার্কেট সিচুয়েশনটা এই এই সামান্য একটা টেবিলের মাধ্যমে কিন্তু বোঝা যায়। হুম? আচ্ছা, আমরা আরএসআই এর মাধ্যমে একটু দেখার চেষ্টা করব যে যেহেতু এইটা আমি দেখেছিলাম যে 30-এর কাছাকাছি ছিল, আরএসআই 80-র উপরে। সেখান থেকে ডে বাই ডে এটা ডিক্রিজ হতে হতে এখন 15-তে নেমে আসছে। এটা আরো নেমে আসার যদি সম্ভাবনা তৈরি হয়, তাহলে ধরে নিতে হবে যে মার্কেট সাময়িকভাবে কুল ডাউন হচ্ছে, এবং আমাকে নজর রাখতে হবে যে নতুন নতুন করে এই পার্সেন্টেজ গুলা চেঞ্জ হয়ে ইনক্রিজ করে কিনা, বাড়ে কিনা। আচ্ছা, আরএসআই 70 থেকে 80, যেটা এটা ওভারবট একটা জোন হিসেবে ধরা হয়, বাট এই জোন গুলোতে কুইক প্রাইসিংটা হয়। তো এইখানে আছে হচ্ছে অনলি 43% স্টক। তার মানে সরি 43, 43টা স্টক, 10% স্টক আর কি। তাহলে
অ্যাকচুয়ালি আমাদের যে যে মানি মেকিং জার্নিটাই হয় হচ্ছে RSI 70 থেকে 80 প্লাসে, এই জায়গাগুলোতে। তো এই জায়গাটাতেই যেহেতু পার্সেন্টেজ অফ স্টকের সংখ্যা কম, তার মানে আপাতত কি নাই, ওই যে রিটেইলারদের কাছে সেল করে ব্যবসা করার মতো সিচুয়েশন মার্কেট নাই। মার্কেট এখন একটু কুল ডাউন হচ্ছে, এইটাই এই দুইটা লাইন বুঝাই দিচ্ছে। আর এই যে রেঞ্জ 60 টু 70, এইখানে আছে হচ্ছে 112টা স্টক। আমি যদি এটা যোগ করি টোটাল, আপনি দেখবেন যে 27 আর 10 37 আর 3 মানে 40% স্টক হচ্ছে মাত্র এই রেঞ্জের মধ্যে। ম্যাক্সিমাম স্টক কিন্তু এই রেঞ্জের মধ্যে না। তার মানে এইটার নিচে অর্থাৎ 60-এর নিচে, মানে জিরো জিরো তো না, ধরেন 60-এর নিচে থেকে আরো নিচের দিকে RSI রিলেটেড যে স্টক গুলো আছে, সেগুলোর পার্সেন্টেজ অফ স্টক সংখ্যা বেশি। তো এইটা একটা ইন্ডিকেশন যে মার্কেট হয়তো বা আরো সামান্য কিছুটা কারেকশন দিতে পারে, বা কারেকশন যদি নাও দেয় কনসলিডেশন দিতে পারে, এবং এইখানে এই মার্কেটে ওভারঅল সবাই ব্যবসা করতে পারবে না। যখনই দেখবেন এই পার্সেন্টেজ, এই তিনটা জিনিসের পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজটা ইনক্রিজ করতেছে, তখনই বুঝবেন যে এইবার সবাই আবারও ব্যবসা করতে পারবে। তার মানে ওভারঅল মার্কেট আমরা বুঝলাম, মার্কেট শর্ট টার্মে একটু কুল ডাউন হওয়ার সম্ভাবনা আছে, মার্কেট আরো একদিন কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেট কারেকশনের পর একটু কনসলিডেশন বা কারেকশন না হয়ে অনলি কনসলিডেশন, এই দুইটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা তো সেইভাবে প্রিপারেশন নিব, রাইট? আমরা একটু দেখলাম ওভারঅল মার্কেটের স্ট্রাকচার, টার্গেট, এখনকার মার্কেটের যে কন্ডিশন মার্কেট বুঝার জন্য, সেটাও দেখলাম। এবার আপনাদেরকে নিয়ে যাব আমাদের ইনভেস্টমেন্টে ডেমো ইনভেস্টমেন্টে আপনারা অলরেডি জানেন যে আমাদের জিল বাংলা সুগার মিল থেকে আমরা প্রফিট বুক করেছিলাম, ডিসপাইট মানে আদার স্টকের তুলনায় ওইটা তখন একটু বাড়ছিল। আহ, ওইটা হয়তোবা হোল্ড করলে আজকে হয়তোবা 240 টাকার উপরে প্রাইস। তো আমার 100 টাকা করে পার শেয়ার, 110 টাকা হইতো আর কি, 110 টাকার উপরে পার শেয়ারের প্রফিটটা হতো। সেই ক্ষেত্রে অলমোস্ট 25,000 টাকায় তো আমরা প্রায় 100টার মতো শেয়ারের কাছাকাছি কিনতে পারতাম, মানে আবার ওইটাও তো 9-10 হাজার টাকার মতো একটা প্রফিট আসতো আমার। তো আমি ওইটা তখন চেঞ্জ করেছিলাম, যেহেতু মার্কেট আস্তে আস্তে ফান্ডামেন্টাল স্টকের দিকে যাচ্ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ফান্ডামেন্টাল স্টকের দিকে যাচ্ছে, তো হোয়াই নট আমি আসলে এই আহ, মানে এইটা নন ফান্ডামেন্টাল স্টক গুলো থেকে আস্তে আস্তে শিফট করে ফান্ডামেন্টাল স্টকের দিকে যাই আর কি। তো যাই হোক, সেটার জন্য আমি আসলে সেল করে রেখেছিলাম। আহ, এবং সেটা জেড ক্যাটাগরি শেয়ার থাকাতে আমি সঙ্গে সঙ্গে বাই করি নাই। আমি ফেয়ার থাকার চেষ্টা করেছি, এবং সেই পারচেস পাওয়ারটা আমার অলরেডি এই যে ক্যাশ 29,000 টাকা রয়ে গিয়েছে, আমি এখনো পর্যন্ত এটা ইউজ করিনি। তো যেহেতু মার্কেটে একটু সিচুয়েশনটা একটু এরকম দেখলাম যে একটু কারেক্টিভ, আমি দেখবো অ্যানালাইসিস করে যে আহ, কোনো স্টক বাই করা যায় কিনা। আর এইখানে প্রফিটেবল স্টক এখন সবগুলোই, অর্থাৎ ফরচুনে আমাদের এখন 5,000 টাকার মতো, 16%-এর মতো প্রফিট আছে। আমি একটু জুম করে দিচ্ছি। ফোং ফুডটা আমরা বেশ আগেই কিনে রেখেছিলাম। এইটাও আমাদের 3,800 টাকা, অর্থাৎ এটাও 15%-এর মতো প্রফিট আছে। JHRML, এইটাও আমরা আরেকটু নিচে কেনার কথা ছিল, যে 51 টাকা করে আমাদের কস্টিং, তো এইটা আমাদের সামান্য কিছু প্রফিট আছে। সব মিলিয়ে এখন আমাদের ওভারঅল প্রফিট হচ্ছে 9,500 টাকার মতো, এখনো যদি আমরা এটা ইয়ে করে ফেলি, বা সবগুলো ক্যাশ করি আর কি। তা আমার ধারণা ফরচুনটা, আপনারা হয়তো এমারাল্ড অয়েল দেখেছেন যে ওইটা 30 টাকা চলে গিয়েছে, বাট ওটা একসময় 20 টাকার নিচে ছিল। আমি ধারণা করছি যে ফরচুনটা আমাকে এরকম 25 থেকে 30 টাকায় এরকম একটা রেঞ্জের মধ্যে আমাকে প্রফিট দিবে আর কি, ওই রেঞ্জে চলে যাবে। তো আমি ওই জায়গাটাতে হয়তো বা একটা এক্সিট নিব। ফুয়াং ফুডটা আমি আরো কিছুদিন হোল্ড করব, অন্তত এই সপ্তাহটা একটু দেখবো। শেয়ারটা যদি 13 টাকা পার করতে পারে তাহলে একটু মোমেন্টাম পাবে, এবং ওই মোমেন্টামে ম্যাক্সিমাম একটা প্রফিট হয়তো বুক করবো। আর JHRML, এটা মিড ফান্ডামেন্টাল একটা স্টকের মতো আমি ধরেছি। তো দেখা যাক, মার্কেট যদি আবার বুল শুরু করে, এটা 54 টাকা পর্যন্ত উঠেছিল। আম, আমি আসলে স্টকটা একটু সময়ের জন্য হোল্ড করছি। 60 টাকা প্লাস মাইনাস এরকম একটা সিচুয়েশনে যদি যায় তাহলে হয়তো সেল করে দিব, আর যদি না যায় তাহলেও সেল করে দিব, বিকজ
আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 5,000, সরি 6,000 ও 69 বা 70 পয়েন্ট। তো আমি 6,100 ধরেছি আর কি, এটার আশেপাশের একটা জোন। তো যেহেতু নেক্সট টার্গেটে যাওয়ার পর মার্কেটের কন্ডিশন কেমন হয় সেটাও একটা দেখার বিষয় আছে। সেই জন্য সেই পর্যন্ত আমি এইগুলো একটু অবজার্ভ করব, দেখব কি হয় আর কি। আর নতুন করে কোন স্টক বাই করব কিনা, আমি কিছু স্টক এমনিতে দেখে রেখেছিলাম। একটু দেখার চেষ্টা করি। অ্যানপলি ভালো মুভমেন্ট তৈরি করেছে, এখান থেকে ভালো করছে। তো আহ, আহ, বেশ কয়েকটা স্টক দেখে রেখেছি, তো এটাতে আমি আসলে যাব না আর এখন। হ্যাঁ, আমি অন্য কিছু স্টক একটু দেখি যে এখানে সুইচ করা সম্ভবপর হয় কিনা। ফান্ডামেন্টাল স্টকের মধ্যে আমি একটু বিকন ফার্মা দেখবো। 9 ডে মুভিং অ্যাভারেজটা এটা ফেল করছে। তার মানে শেয়ারটা 110 টাকা পর্যন্ত, 11 টাকা পর্যন্ত চলে আসলেও আসতে পারে। যেমন এই যে এইখানে একটা হয়েছিল। হ্যাঁ, এটা প্রাইসটা বেশ ভালোই ফল করে কিন্তু পরে উঠে যায়। তো এটাই দেখবো আর কি, যে এটা ইয়ে করে কিনা, আর একটু ফল ডাউন করে কিনা। আম, AOL অ্যাসোসিয়েট অক্সিজেন, এটা অবশ্য জেড ক্যাটাগরির স্টক। আম, এইটা এটা বাই করতে পারি। আমি যে 4-5টা স্টক দেখে রেখেছিলাম, এইটা বাই করতে পারি ইন, বিকজ আমি দেখতে পাচ্ছি এর বটম গুলো অর্থাৎ লো গুলো একই পর্যায়ে, অর্থাৎ আমরা এটাকে কত 17 টাকা 20 পয়সা বা 30 পয়সা, অর্থাৎ এই জায়গাটাতে আসলেই একটা বাই প্রেসার পাচ্ছে। হ্যাঁ, এবং এই বাই প্রেসারের কারণে শেয়ার প্রাইসটা কিন্তু এর নিচে আর নামতে পারছে না। সো এইটা আমি মনে করি যে ভালো একটা বাই। যদিও সবগুলোই আমাদের মুভিং এভারেজের নিচে অর্থাৎ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যেহেতু এইখানে অনেকগুলো হচ্ছে, যেটাকে বলে যে কনসোলিডেশন হচ্ছে এই টাইম ইসের মধ্যে, প্রাইসের মধ্যে। সো এইটা একটা পজিটিভ দিক। আমরা একটু দেখার চেষ্টা করব। ম্যাকডিটা অলমোস্ট ভালো একটা কারেকশন হয়ে গিয়েছে। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে সময় দিলে, 2 সপ্তাহের মতো সময় দিলে এটা হাম শেপ অর্থাৎ ইউ শেপের মতো হয়ে আবারও কিন্তু এই যে এইরকম হতে পারে। তো এইরকম মানে হচ্ছে এই, তো এইরকম মানে হচ্ছে নতুন করে আবারও এটা। তো এটা হতে পারে। আমার অ্যাজাম্পশন গুলো সঠিক হবে কি হবে না সেটা তো আর আমি জানি না, বাট হিস্ট্রিক্যাল পাস্ট দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে। যেহেতু হতে পারে, সম্ভাবনা আছে, আমি এই স্টকটাকেই বাই করব। তাহলে আমি আমাদের ডেমো পোর্টফোলিওতে চলে যাচ্ছি। আমাদের 29,000 টাকা ক্যাশ আছে। সো 29,000 টাকায় আমরা যদি বাই করি, এইটা হচ্ছে 17 টাকা 40 পয়সা। তাহলে 29,500 ডিভাইডেড বাই 17 টাকা 40 পয়সা, আমরা 1,695টা শেয়ার পাবো। আমরা ধরে নিলাম, রাউন্ড ফিগার করে দিলাম 1,700 শেয়ার। দেখি আমরা এটা বাই করি। তাহলে আমরা নতুন করে বাইয়ে যাব। AOL, আমরা এটাতে গেলাম। কোয়ান্টিটি হচ্ছে, ওকে, কোয়ান্টিটি হচ্ছে 1,700, ফুল কোয়ান্টিটি 17 টাকা 40, 29,580। ঠিক আছে। পজিশন সাইজ 101। বাই নিবে কিনা আমি নট শিওর। হয়তো বা আটকে যেতে পারে কমিশনের কারণে। আচ্ছা দেখি, আমরা ট্রাই করে দেখবো। হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট পার্টিসিপেন্ট, ঠিক আছে। আমরা 1,700টা কিনতে পারবো না, আমরা তাহলে 1,650টা শেয়ার কিনবো। হ্যাঁ, ঠিক আছে, এবার হবে। আমরা বাই দিলাম 1,650টা শেয়ার, 17 টাকা 40 পয়সা কিনেছি, কমিশন অ্যাড হয়েছে। আমরা এইটা একটু অবজার্ভ করব, দেখা যাক আমরা এইটা থেকে কোনো প্রফিট বুক করতে পারি কিনা। আহ, এই তো।
আমাদের ডেমো পোর্টফোলিওতে তাহলে আমরা ইনভেস্ট করে ফেললাম AOL নতুন স্ক্রিপ্ট, এবং এটা আমরা সামনের দিনগুলোতে অবজার্ভ করতে থাকবো। আচ্ছা, আমাদের সমস্ত কিছু শেষ। আবার আমরা আসতেছি মার্কেট ব্রিথ ড্যাশবোর্ডে। আমরা যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসছি আপনাদের জন্য একটা আহ, বলতে পারেন যে খুবই, মানে এটা সাধারণত কেউ করে কিনা আমার ধারণা নাই। তো আমরা একটা ফ্রি ইনভেস্টর্স ফ্রি বুট ক্যাম্প মিনস ধরেন আপনাদেরকে লাইভ একদম রিয়েল টাইম গাইডেন্স দেওয়া, এই জিনিসটা আমরা করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে ইনভেস্টর্স ফ্রি বুট ক্যাম্প নামে। যারা ওইখানে জয়েন করবেন আপনারা সরাসরি মার্কেটে কিভাবে আপনাদের ধরেন ব্যবসা করা উচিত, হ্যাঁ, সেটা একটা গাইডলাইন আমরা ওইখানে দিব, এবং সেটা প্রতিদিন দিব। হুম, প্রতিদিন মিনস প্রতিদিন। আপনারা হয়তো বিভিন্ন পেইড গ্রুপে থাকেন, বিভিন্ন রকমের গাইডলাইন হয়তো বা পান, বা সুযোগ সুবিধা আপনাদেরকে দেয়া হয় বা এরকম কিছু। তো আমার এটাতে কোনো পেইড না, ফ্রি। আপনার ফ্রিতেই আমার ওইখানে আমরা যে আলোচনাগুলো করি, আমাদের সঙ্গে তো আপনাদের আসলে এই কনভারসেশনটা আসলে ওয়ান সাইডেড, এবং এক সপ্তাহ পর পর হয়ে থাকে। অনেক কিছুই এই এক সপ্তাহের মধ্যে মার্কেটে চেঞ্জ হয়। তো ওই চেঞ্জেস যে হয় যে সময়টাতে, তখন তো আর আপনারা ওই ওই মোমেন্টটাতে তেমন কোনো গাইডলাইন আসলে পান না। হয়ে যাওয়ার পরে যে আমি যখন আসি তখন হয়তো অনেক কিছু দেখেন বা তো যারাই জয়েন করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এটা ফ্রি, কোনো পয়সা লাগবে না। এবং আমি মোটামুটি এতটুকু আপনাদেরকে আহ, বলতে পারবো যে আপনাদের লস হবে না, অর্থাৎ আপনাদের টাইমটা ওইখানে লস হবে না। সেখানে ইনস্ট্রুমেন্টের গাইডলাইন থেকে শুরু করে মার্কেট টেকনিক্যাল কোন টুলস শেখা, এভরিথিং ওইখানে ধীরে ধীরে টাইম টু টাইম শেয়ার করা হবে। তো আমি লিঙ্কটা আমাদের ডিটেইলসে আজকে দিয়ে দিব ওই গ্রুপটাতে জয়েন করার জন্য। আপনারা অবশ্যই অবশ্যই গ্রুপটাতে জয়েন করে ফেলবেন, এবং একবারের জন্য হলেও, অর্থাৎ একবারের জন্য মানে হচ্ছে একটা মাসের জন্য হলেও গ্রুপটাতে জয়েন করে আপনারা দেখেন যে আপনাদের জন্য আহ, আমরা যে ইনভেস্টর্স ফ্রি বুট ক্যাম্প গ্রুপটা তৈরি করেছি সেটা আপনাদের কাজে আসে কিনা। আমি বিশ্বাস করি আহ, আপনাদের অনেক অনেক কাজে আসবে, এবং এইটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটা মাস স্টে করেন বা দেখেন, বুঝতে পারবেন। আমি অলরেডি দেখেছি যে আমার চ্যানেলটা 2023 সাল থেকে শুরু করা, বাট অ্যাক্টিভ হয়েছে এই লাস্ট 5-6 মাস ধরে আর কি। তো আমি এক্সপেক্ট করব আমার অলরেডি 370 জন সাবস্ক্রাইবার, এবং কিছু কিছু ইনস্ট্রুমেন্টের ভিউ আমি দেখেছি, মানে ভিডিওর ভিউ 500+ হয়েছে। তো আমি এক্সপেক্ট করব যে অ্যাটলিস্ট 500-র মতো মানুষ ওই গ্রুপটাতে জয়েন করবেন। ধীরে ধীরে, একই সঙ্গে হবে না। এবং আমি নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসব, এবং নতুন কিছু টেস্ট আপনারা পাবেন, এবং সেই সঙ্গে এটাও এনশিওর করছি ফিনান্সিয়ালিও আপনারা এইখান থেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে নতুন গ্রুপে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং নতুন গ্রুপে জয়েন করার যে লিংক সেটা আমার এই ডিটেলসে দেওয়া থাকবে, আপনারা জয়েন করে নেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সবার সুস্থ শরীর এবং মানসিক অবস্থা কামনা করে, ভালো একটা ফিউচার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।